দিস ইজ এম খান। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল, আপনাদের প্রিয় চ্যানেল ইংলিশ উইথ এম খান। আরেকবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, ইউজ টু, বি ইউজ টু, গেট ইউজ টু এর সঠিক ব্যবহার নিয়ে। আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে এদের ব্যবহার, এদের সঠিক ব্যবহার, এরা কখন, কোথায়, কিভাবে ব্যবহৃত হয় তার সঠিক ব্যবহারটা আমরা জেনে নেব। এই ভিডিওর প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। ভিডিওটি পুরোপুরি দেখবেন, স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, তবেই দেখবেন যে এদের ব্যবহারটা আপনি সুন্দরভাবে শিখে গেছেন। কারণ এদের গুরুত্ব ইংলিশ বাক্যে খুবই গুরুত্বপূর্ণ। এরা অনেক সময় আমাদের সমস্যার সৃষ্টি করে যে কখন এগুলো ব্যবহৃত হবে, কিভাবে ব্যবহৃত হবে। তাহলে এই সমস্যা, এই ডাউট যাতে আপনাদের মনে আর না আসে, সেই জন্য এই ভিডিওটা পুরোপুরি দেখা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি স্কিপ করবেন হয়তো, কিন্তু দেখা গেল কোনো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন, তখন কিন্তু আপনি পুরোপুরি এর ব্যাপারটা বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা আজকে আলোচনা করব ইউজ টু এর ব্যবহার নিয়ে। এই ইউজ টু কি? এই ইউজ টু হচ্ছে একটি মডাল ভার্ব। মনে রাখবেন, এখানে যে টু ইউজ এর পরে যে টু ব্যবহৃত হয়েছে, এই টু এখানে প্রিপোজিশন নয়, এখানে টু হচ্ছে ইনফিনিটিভ। ক্লিয়ার? এটা মনে রাখবেন। ইউজ টু আমরা কখন ব্যবহার করি? যখন অতীতের কোনো একটা কাজ বা কোনো একটা অবস্থা নিয়মিতভাবে হতো বা নিয়মিতভাবে ছিল, সেই অবস্থা বা সেই কাজ বর্তমানে কিন্তু আর নাই। ওটা জীবনের কোনো একটা অংশে, কোনো একটা সময়ে ঘটে গেছে, কিন্তু বর্তমানে আর কিন্তু ওটা ঘটে না বা দেখা যায় না। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইউজ টু। ক্লিয়ার? এটা মনে রাখবেন। ইউজ টু যখন ব্যবহৃত হবে, তখন ইউজ টু কোনো বিভার্বস, কোনো অক্সিলিয়ারি ভার্ব সঙ্গে নেবে না। এ সরাসরি বাক্যে সাবজেক্টের পরে বসে ব্যবহৃত হবে। এবার এই ইউজ টু ব্যবহারের দুটো হালকা নিয়ম আছে। প্রথম, ইউজ টুর পরে যদি আপনাকে ভার্ব বসাতে হয়, তাহলে মনে রাখবেন যে ভার্বের 1 নম্বর ফর্মটাই বসবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু বসবে, অন্য কোনো ফর্ম বসবে না। যেমন উদাহরণ দিই, আই ইউজ টু স্মোক বাট নাও আই হ্যাভ স্টপড। তাহলে আগে স্মোক করতাম, এখন স্মোক করা একেবারে বন্ধ করে দিয়েছি। 2, হি ইউজ টু প্লে ক্রিকেট, আই ইউজ টু প্লে ফুটবল। তার মানে এই বাক্যগুলো যে আমি বলছি, অতীতে কিন্তু নিয়মিতভাবে করতাম, কিন্তু বর্তমানে আর করার সুযোগ পাই না বা করি না। এইগুলো বোঝানোর জন্য আমরা ব্যবহার করব ইউজ টু। যেমন আমি আরো বলতে পারি, হি ইউজ টু সি আ লট অফ হার। আবারও বলতে পারি, আই ইউজ টু গো ফিশিং এভরি স্যাটারডে। আমি এটাও বলতে পারি। তার মানে এগুলো অতীতের অভ্যাসগত বা নিয়মিত ঘটা কোনো কাজের অবস্থা বলছে। এবার ইউজ টু পরে শুধু যে ভার্ব বসবে সেটা নয়, ইউজ টুর পরে আবার নাউনও বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে। এমনও তো হতে পারে আমি অতীতে ভালো ছিলাম বা খারাপ ছিলাম, বর্তমানে এখন ভালো হয়ে গেছি, বা অতীতে ভালো ছিলাম এখন খারাপ হয়ে গেছি, হতেই পারে। তো এই সব ক্ষেত্রে আমরা কি বসাবো? ইউজ টু, টু এর পরে আপনাকে একটা বি বসাতে হবে। এই বি বসানোর পরে আপনি ব্যবহার করবেন সেই অ্যাডজেক্টিভ বা নাউন। যেমন একটা এক্সাম্পল, হি ইউজ টু বি আ লায়ার। তাহলে আমি কি বলতে বললাম? যে ও কি ছিল অতীতে? মিথ্যুক ছিল, তাই না? আবার আমি এটাও বলতে পারি, আই ইউজ টু বি গুড অ্যাট ইংলিশ। এটা বলতে পারি। এইভাবে আমরা কিন্তু বাক্য গঠন করব। তাহলে ইউজ টুর ব্যবহারটা আমরা কি জানতে পেলাম? যে এই সব ক্ষেত্রে ইউজ টু ব্যবহৃত হয়। এবার ইউজ টুর জটিল একটা গঠন, যেটা ইউজ টুর ক্ষেত্রে সব থেকে বেশি জটিল আমাদের ক্ষেত্রে হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে ইউজ টুর ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ফর্মস কিভাবে গঠন করা হয়। আজকে এক্ষুনি এই ভিডিওতে তাদের গঠনটা দিয়ে দেওয়া হবে। প্রথমে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইউজ টুর গঠন কেমন হবে। প্রথম, মনে রাখবেন ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবাচক বাক্য, প্রশ্ন করা। তাহলে কিভাবে প্রশ্ন করব তার গঠনটা দেখে নিন। আমরা যখন ইউজ টু কে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে যাব, তখন আমরা ব্যবহার করব একটা ডিড। বাক্যের শুরুতে আমাকে আনতে হবে ডিড।
তাহলে বাক্যের শুরুতে কি আনতে হবে? ডিড। যেমন ডিড ইউ ইউজ টু প্লে ক্রিকেট উইথ ইউর ফ্রেন্ডস? ডিড হি ইউজ টু ওয়ার্ক অ্যাজ এ ওয়েটার? ডিড ইউ ইউজ টু রাইট প্লেজ? এইভাবে আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করব। একটা WH শব্দ দিয়ে আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিই। হোয়াট ডিড পিপল ইউজ টু ডু ইন দ্য ইভিনিংস বিফোর টিভি? ক্লিয়ার? আচ্ছা, এবার আসি ডিড ছাড়াও ইউজ টুর ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় কিভাবে, জেনে নিয়ে। এবার ডিড না এনে আমরা ইউজড কে প্রথমে নিয়ে এসে আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। যেমন ইউজড ইউ টু রাইট প্লে একটা। দুই, ইউজড হি টু প্লে ফুটবল? আমরা এইভাবে ব্যবহার করতে পারি ইন্টারোগেটিভ। তাহলে কিভাবে ব্যবহার করলাম? একটা ডিড লাগিয়ে করলাম, আবার ডিড না লাগিয়ে ইউজড কে প্রথমে এনে আমরা ইন্টারোগেটিভ করে দিলাম। তাহলে ইউজ টুর ইন্টারোগেটিভ সেন্টেন্স এই দুভাবে আমরা করতে পারি। ডিড লাগিয়েও করতে পারি, আবার ইউজড কে প্রথমে এনেও আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। তাহলে ক্লিয়ার? তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজড এর ক্ষেত্রে ক্লিয়ার হয়ে গেল? আশা করি অবশ্যই ক্লিয়ার হয়ে গেল। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ এর ফর্ম নিয়ে, সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এই নেগেটিভ সেন্টেন্স কিভাবে ইউজ টু দিয়ে গঠন করব? এবার আমরা নেগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে ইন্টারোগেটিভের মতোই আমরা নিয়ে আসবো একটা ডিড। কেমন? যেমন হি ডিড নট ইউজ টু স্টাডি ওয়েল, আই ডিড নট ইউজ টু বি গুড অ্যাট ইংলিশ। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা কিন্তু নেগেটিভ সেন্টেন্স বানাতে পারি। আরেকটি এক্সাম্পল, হি ডিড নট ইউজ টু ইট বিরিয়ানি। এবার একটা জিনিস মনে রাখবেন, আরেকটা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে আপনাদের, সেটা হচ্ছে এটা যে আমরা ডিড ব্যবহার না করেও কিন্তু নেগেটিভ সেন্টেন্স করতে পারি। যেমন ভাবে ইন্টারোগেটিভ করেছিলাম, যেমন আই ইউজড নট টু স্টাডি ইংলিশ ওয়েল, কিরণ ইউজ নট টু প্লে ক্রিকেট। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এই যে নট আমরা ব্যবহার করলাম কোথায়? টু এর আগে। এবার এরকম ভাবে ব্যবহার করা যেতে পারে, সে নটকে আপনি টু এর পরেও ব্যবহার করতে পারেন। যেমন আই ইউজড টু নট লাইক সিনেমা। ক্লিয়ার? তাহলে এর আগে কি ব্যবহার করলাম? নটকে কোথায়? টু এর আগে। এবার ব্যবহার করলাম কোথায়? টু এর পরে। দুটোই ফর্ম কিন্তু ঠিক। তাহলে আজকে আমরা এতক্ষণ পর্যন্ত ইউজ টুর ব্যবহার আমরা জানলাম। ইউজ টু কখন কিভাবে ব্যবহৃত হয়, ইউজ টুর ইন্টারোগেটিভ ফর্ম কি হয়, কিভাবে গঠন করা হয়, এবং ইউজ টুর নেগেটিভ ফর্ম কিভাবে গঠন করা হয়। তাহলে ইউজ টু ক্লিয়ার হলো। এবার আমরা আসছি বি ইউজ টু নিয়ে, বি ইউজ টুর ব্যবহার নিয়ে। এই বি ইউজ টু আবার কি? এই ইউজ টু তো শিখলাম, এবার বি ইউজ টু কি? একই তো জিনিস মনে হচ্ছে না, মোটেও একই জিনিস নাই। শাহরুখ খান, সালমান খান এরা আলাদা, খান হলেও এরা আলাদা, এরা অ্যাক্টর হলেও আলাদা। ঠিক তেমনই এখানে আমরা বি ইউজ টু হচ্ছে ইউজ টু থেকে একটু আলাদা। যেমন বলি বি ইউজ টু কখন ব্যবহৃত হবে? এই যে বি, এখানে বি হচ্ছে বি ভার্বস, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এটা হচ্ছে এখানে বি। অর্থাৎ এই ইউজ টু ব্যবহার করতে গেলে ইউজ টুর আগে আপনাকে যে কোনো একটা বি ভার্বস সাবজেক্ট অনুযায়ী আপনাকে বসিয়ে দিতে হবে। তাহলে এটা কখন ব্যবহৃত হয় সেটাই বলছি। যখন কোনো ব্যক্তি তার অভিজ্ঞতার মাধ্যমে কোনো জিনিসের প্রতি অভ্যস্ত হয়ে যায়, সেই অভ্যস্ত হয়ে যাওয়াটাকে ইংরেজিতে প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করব বি ইউজ টু। যেমন এমন অভ্যস্ত হয়ে যাবে যে সেই কাজটা যখন আমার মানুষটার কাছে আসবে, সে কিন্তু সেটা তার কাছে নতুন মনে হবে না, কারণ ওর কাছে ক্যাজুয়াল মনে হবে, নর্মাল মনে হবে, কমন মনে হবে। এটা আমি জানি, এই ধরনের সেন্স আসবে। হয়তো অতীতে করতো না, কিন্তু বর্তমানে করছে, তাই না? বা অতীতে বুঝতে পারেনি সেই কাজটা, কিন্তু বর্তমানে বুঝে বুঝে অভ্যস্ত হয়ে গেছে। এই ক্ষেত্রে ব্যবহার করো আমরা বি ইউজ টু। ঠিক আছে? এখানে মনে রাখবেন এই যে ইউজ টু, বি ইউজ টু, এখানে টুটা হচ্ছে কিন্তু প্রেপোজিশন আর ইউজটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস প্রেপোজিশন। তাহলে এখানে মনে রাখবেন টু যখন প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হবে, তখন টু এর পরে কিন্তু ভার্ব বসলে ভার্বের সঙ্গে আইএনজি আপনাকে যোগ করতে হবে। সুতরাং এই বি ইউজ টু ব্যবহার করলে আপনাকে টু এর পরে ভার্ব যদি ব্যবহৃত হয়, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি লাগাতে হবে।
যেমন একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আই অ্যাম ইউজ টু ড্রাইভিং আ কার, আই অ্যাম ইউজ টু গেটিং আপ আর্লি। তাহলে বাক্য আমরা পেয়ে গেলাম। I am used to playing cricket now. ক্লিয়ার? তো মনে রাখবেন যে এইভাবে be used to কিন্তু ব্যবহৃত হয়। এবার get used to, মনে রাখবেন be used to পরিবর্তে get used to বা become used to আমরা ব্যবহার করতে পারি। যেমন একটা এক্সাম্পল দিই, I will get used to driving a car. ক্লিয়ার? I will become used to driving a car. তাহলে কি ব্যবহার করলাম? get used to এবং become used to এর ব্যবহারের একটা এক্সাম্পল আমরা দিয়ে দিলাম। তাহলে আজকের ভিডিওতে আমরা কি শিখলাম? খুব সুন্দর জিনিস শিখলাম। অনেক সময় এগুলোকে আমরা ভুলভাবে ব্যবহার করে দিই। be used to এবং used to কখন কোথায় ব্যবহৃত হবে এটা হয়তো ভুল ব্যবহার করেছি, আজ থেকে আর এটা হবে না। কোন ভিডিও দেখার পরে আপনি হয় বলতে শুরু করুন, না হলে লিখতে শুরু করুন। ওকে, আমি আমার পক্ষ থেকে যথেষ্ট পরিশ্রম করে আপনাদের সামনে এই টপিকগুলো নিয়ে আসছি, যাতে করে আপনারা এখান থেকে অনেক জিনিস শিখতে পারেন, আপনার গ্রামারটা যাতে আরো সুন্দর হয়, আপনি ইংরেজিতে আরো বেশি কনফিডেন্ট হতে পারেন, এই জন্য আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন, বা আপনাদের যদি কোনো টপিক পছন্দ হয় যে হ্যাঁ এই টপিকের উপর বানাবেন, তাহলে আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। তাহলে যদি এই ভিডিওটি সুন্দর লাগে, আপনাদের ইনফরমেটিভ লাগে, এখান থেকে যদি আপনি কিছু শিখে থাকেন বা এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে, তাহলে সাবস্ক্রাইব টু দিস চ্যানেল, লাইক and click on the bell icon so that you will get notified immediately after releasing or uploading the video. You won't miss it. Clear? And if you want to say something, write in the comment box. I will read it later and try to reply it. Thank you very much.